রাস্তায় কুড়িয়ে পাওয়া এক অচেনা পাগলকে বিয়ে করল এক সুন্দরী মেয়ে। সবাই তাকে পাগল ভেবে ফেলে দিয়েছিল, কিন্তু মেয়েটি দয়া করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর সেখান থেকে শুরু হয় আসল টুইস্ট। কিছুদিন পর ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসতে শুরু করে, আর তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। সে কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন হারিয়ে যাওয়া কোটিপতি। কিন্তু তার অতীত যত সামনে আসে, ততই মেয়েটির জীবন বিপদের মুখে পড়তে থাকে। এখন প্রশ্ন একটাই, এই বিয়ে কি তার জীবন বাঁচাবে নাকি সবকিছু শেষ করে দেবে? গল্পটা সম্পূর্ণ জানতে শেষ পর্যন্ত দেখুন। ঢাকার ব্যস্ত শহরের মাঝে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের নাম ছিল রহমান গ্রুপ। এই সাম্রাজ্যের কর্ণধার ছিলেন আরিয়ান রহমান, এমন এক সিইও যিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত বাজার কাঁপিয়ে দিত। তার চোখে ছিল ঠান্ডা আত্মবিশ্বাস, আর মাথায় ছিল অসাধারণ বুদ্ধি। অফিসে সবাই তাকে সম্মান করত, আবার ভয়ও পেত। তার সবচেয়ে কাছের মানুষ ছিল তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তানভীর, যে আরিয়ানের প্রতিটি কাজ, প্রতিটি মিটিং আর প্রতিটি গোপন তথ্য জানত। কিন্তু এই সফলতার আড়ালে লুকিয়েছিল এক অদৃশ্য ঝড়, যা ধীরে ধীরে সবকিছু ধ্বংস করার অপেক্ষায় ছিল। সেদিন সকালটা ছিল অন্য দিনের মতো নয়। আরিয়ান নিজের কেবিনে দাঁড়িয়ে জানলার বাইরে তাকিয়েছিলেন, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছেন। তানভীর ভেতরে এসে বলল, স্যার, আজকের মিটিং রেডি, সবাই অপেক্ষা করছে। আরিয়ান ধীরে মাথা নাড়লেন, কিন্তু তার চোখে অদ্ভুত এক শান্তি ছিল। তানভীর একটু দ্বিধা করে বলল, স্যার, গত কয়েকদিন ধরে কিছু গুজব শুনছি। আপনার বিরুদ্ধে কেউ বড় কিছু প্ল্যান করছে। আপনি একা বাইরে যাবেন না। আরিয়ান হালকা হাসলেন, তুমি সবসময় বেশি চিন্তা করো, আমি ঠিক আছি। তারপর তিনি একাই বেরিয়ে পড়লেন নিজের গাড়িতে, কাউকে কিছু না জানিয়ে। অন্যদিকে শহরের এক নির্জন ফ্ল্যাটে ফোনে কথা বলছিল এক ব্যক্তি। সব ঠিক আছে তো? ওপাশ থেকে জবাব এলো, জি, সে একাই বের হয়েছে। ফোনের ওপাশে বসেছিল আরিয়ানের ছোট ভাই নিলয় রহমান। তার চোখে ছিল ঈর্ষা আর প্রতিশোধের আগুন। সে ধীরে বলল, আজ সব শেষ হবে, এই সাম্রাজ্য এখন আমার হবে। সে টেবিলে রাখা একটি ছোট রিমোটের দিকে তাকিয়ে রইল, যেন বহুদিনের অপেক্ষার শেষ মুহূর্ত এসে গেছে। হাইওয়েতে দ্রুত গতিতে চলছিল আরিয়ানের গাড়ি। হঠাৎ এক বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। গাড়িটি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেল। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল, মানুষ দৌড়াতে লাগল। কিছুক্ষণের মধ্যেই নিউজে ব্রেকিং খবর ছড়িয়ে পড়ল, খ্যাতনামা ব্যবসায়ী আরিয়ান রহমান সড়ক দুর্ঘটনায় নিহত। পুরো শহরে শোকের ছায়া নেমে এলো। কোম্পানির শেয়ার পড়তে শুরু করল। সবাই ধরে নিল সব শেষ। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। এক নির্জন গ্রামের রাস্তার পাশে আহত অবস্থায় পড়েছিল এক মানুষ। তার শরীর জখম, মাথা থেকে রক্ত ঝরছে, আর চোখে ছিল শূন্যতা। সে ধীরে ধীরে চোখ খুলে বলল, আমি কে? তার কিছুই মনে নেই। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। গাড়ি থেমে গেল। বেরিয়ে এলো এক তরুণী, নাম মায়া। সে ভয় পেয়ে গেল লোকটির অবস্থা দেখে। আপনি ঠিক আছেন? শুনতে পাচ্ছেন? লোকটি দুর্বল কণ্ঠে বলল, আমার কিছু মনে নেই। মায়ার চোখে মায়া ভরে গেল। মায়া নিজেও তখন কঠিন সময় পার করছিল। তার পরিবার ঋণে ডুবেছিল, আর তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল এক ধনী কিন্তু নিষ্ঠুর ব্যবসায়ীর সাথে। তবুও সে সেই অচেনা মানুষটিকে ফেলে যেতে পারল না। সে তাকে নিজের গাড়িতে তুলে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে পৌঁছাতেই তার বাবা রেগে উঠলেন, এই লোকটাকে এখানে এনেছিস কেন? মায়া শান্তভাবে বলল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওকে রাস্তায় ফেলে আসতে পারি না। ঘরের ভেতরে মায়া লোকটির ক্ষত পরিষ্কার করছিল। আপনার নাম কি? লোকটি মাথা নাড়ল, জানি না। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, যতদিন আপনার কিছু মনে না আসে আপনি এখানে থাকুন, আমি আছি। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। কিন্তু সেই রাতেই মায়ার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তার সামনে এসে দাঁড়াল। নিচে তার বাবা মা আলোচনা করছিল, আর 7 দিন পর বিয়ে, এটা না হলে আমরা শেষ। মায়া চুপচাপ সব শুনছিল। তার চোখে জল চলে এলো। হঠাৎ তার মাথায় এক চিন্তা এলো, যদি সে অন্য কাউকে বিয়ে করে ফেলে? সে ধীরে ধীরে উপরের ঘরে গেল। লোকটি তখন ঘুমাচ্ছিল।
মায়া তার পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আপনি কি আমাকে বিয়ে করবেন? ঘরের বাতাস যেন থমকে গেল। এভাবেই শুরু হলো এক অদ্ভুত সম্পর্কের গল্প, যেখানে একজন অসহায় স্মৃতিহীন মানুষ আর এক সাহসী মেয়ের জীবন জড়িয়ে গেল এক অজানা ভবিষ্যতের সাথে। মায়া সে অদ্ভুত প্রস্তাবে ঘরের বাতাস যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। লোকটি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে দ্বিধা, ভয় আর এক অজানা বিশ্বাস একসাথে মিশেছিল। আমি তো নিজের নামটাই জানি না, আমি কিভাবে তোমাকে বিয়ে করব? সে ধীরে বলল। মায়ার চোখে জল এসে গেল, কিন্তু কণ্ঠ ছিল দৃঢ়। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। যদি আমি এটা না করি, তাহলে আমাকে এমন একজন মানুষকে বিয়ে করতে হবে যে আমার জীবন শেষ করে দেবে। কিছুক্ষণ নীরবতা চলল, তারপর লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যদি আমার উপর এতটা ভরসা করো, তাহলে আমি রাজি। মায়ার চোখে যেন নতুন আশার আলো জ্বলে উঠল। পরদিন সকালেই তারা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। শহরের একটি ছোট কোর্টে গিয়ে তারা বিয়ে রেজিস্ট্রি করে ফেলল, দুইজন বন্ধুকে সাক্ষী রেখে। কয়েকটি সই, কিছু আনুষ্ঠানিকতা আর কয়েক মিনিটের মধ্যেই তারা আইনত স্বামী স্ত্রী হয়ে গেল। কিন্তু বাড়িতে ফিরে যা হলো তা যেন ঝড়ের চেয়েও ভয়ঙ্কর। মায়ার বাবা চিৎকার করে উঠলেন, তুই আমাদের সম্মান শেষ করে দিলি! মা কাঁদতে কাঁদতে বললেন, একটা অচেনা লোককে বিয়ে করলি! মায়া মাথা নিচু করলেও তার সিদ্ধান্তে একটুও দ্বিধা ছিল না। আমি যা করেছি নিজের জন্য করেছি, সে শান্তভাবে বলল। তার বাবা রাগে কাঁপতে কাঁপতে বললেন, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা, আজ থেকেই তোর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। কথাগুলো ছুরির মতো বিঁধলেও মায়া আর পিছিয়ে গেল না। সে নিজের কিছু জিনিস নিয়ে সে সেই অচেনা স্বামীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, পকেটে প্রায় কোনো টাকা নেই, থাকার জায়গা নেই। তবুও মায়া নিজেকে সামলে নিয়ে বলল, ভয় পেও না, আমরা পারব। তারা একটি সস্তা হোটেলে উঠল। ছোট একটি রুমে নতুন জীবনে শুরু হলো। দিনগুলো সহজ ছিল না। মায়া ছোটখাটো কাজ খুঁজতে লাগল, আর লোকটি চেষ্টা করছিল নিজের স্মৃতি ফিরে পেতে। মাঝে মাঝে তার মাথায় তীব্র ব্যথা উঠত, চোখের সামনে ভেসে উঠত কিছু অস্পষ্ট ছবি। একটা বড় অফিস, অনেক মানুষ তাকে স্যার বলে ডাকছে, আর তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণ। কিন্তু পুরো ছবিটা কিছুতেই পরিষ্কার হচ্ছিল না। এদিকে শহরের অন্য প্রান্তে তানভীর বসেছিল একটি স্ক্রিনের সামনে। সে বারবার ট্র্যাকিং সিস্টেম চেক করছিল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সিগন্যাল এখনো অ্যাক্টিভ! সে বিস্ময়ে বলে উঠল। পাশে থাকা একজন জিজ্ঞেস করল, মানে? তানভীর ধীরে বলল, স্যার বেঁচে আছেন, কোথাও না কোথাও। সে দ্রুত লোকেশন ট্র্যাক করতে শুরু করল। তার মনে একটাই লক্ষ্য, আরিয়ান রহমানকে খুঁজে বের করা। কিন্তু বিপদ তখন আরও কাছে চলে আসছিল। একদিন সন্ধ্যায় মায়া ও তার স্বামী একটি রিকশা নিয়ে অন্য এলাকায় যাচ্ছিল। কিছুক্ষণ পর রিকশাওয়ালার আচরণ অদ্ভুত লাগতে শুরু করল। সে বারবার পিছনে তাকাচ্ছিল আর ধীরে ধীরে রিকশা নির্জন গলির দিকে নিয়ে যাচ্ছিল। মায়ার বুক ধকধক করতে লাগল। এই যে, কোথায় যাচ্ছেন? সে জোরে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ রিকশা থামল, আর চারপাশ থেকে কয়েকজন লোক এগিয়ে এলো। মায়া বুঝে গেল এটা ফাঁদ। ঠিক তখনই তার পাশে থাকা লোকটি মাথা চেপে ধরে কাঁপতে শুরু করল। তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগল। অফিস, তানভীর, বোর্ড মিটিং আর সেই বিস্ফোরণ। সে হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল, না! মায়া ভয় পেয়ে গেল। কি হলো? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, আমি মনে করতে পারছি আমি কোনো সাধারণ মানুষ নই। তার চোখে যেন নতুন আগুন জ্বলে উঠল। আমি আরিয়ান রহমান। মায়া যেন স্তব্ধ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি, যাকে সে একদিন রাস্তায় আহত অবস্থায় পেয়েছিল, সে আসলে দেশের অন্যতম বড় ব্যবসায়ী। কিন্তু পরিস্থিতি ভাবার সময় ছিল না। এর মধ্যেই গুন্ডারা তাদের দিকে এগিয়ে আসছিল। একজন মায়ার হাত ধরে টান দিল, এই মেয়েটাকে নিয়ে চল! মায়া চিৎকার করে উঠল,
আরিয়ান উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর এখনো পুরোপুরি শক্তিশালী হয়নি। তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল। ঠিক সেই মুহূর্তে দূরে কয়েকটি গাড়ির শব্দ শোনা গেল। তানভীর তার টিম নিয়ে সেখানে পৌঁছে গেছে। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। লোকগুলো পালানোর চেষ্টা করল, কিন্তু তানভীরের টিম দ্রুত তাদের আটকাতে লাগল। তানভীর দৌড়ে এসে আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। স্যার, আপনি বেঁচে আছেন। তার চোখে জল চলে এলো। আরিয়ান দুর্বল কণ্ঠে বলল, মায়া ওকে নিয়ে গেছে। তানভীরের মুখ শক্ত হয়ে গেল। চিন্তা করবেন না স্যার, এবার খেলা বদলাবে, সে দৃঢ়ভাবে বলল। কারণ এখন শুধু একজন হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসেনি, ফিরে এসেছে এক শক্তিশালী মানুষ, যে তার শত্রুদের শেষ না করে থামবে না। হাসপাতালের কেবিনে মৃদু আলো জ্বলছিল। মেশিনের শব্দের মাঝে আরিয়ান রহমান ধীরে ধীরে চোখ খুললেন। তার মাথায় ব্যান্ডেজ, শরীর দুর্বল, কিন্তু চোখে এবার আর কোনো দ্বিধা নেই, শুধু আগুন। জ্ঞান ফেরার পর প্রথম শব্দটাই তার ঠোঁট থেকে বের হল, মায়া। পাশে দাঁড়িয়ে থাকা তানভীর দ্রুত এগিয়ে এলো। স্যার, আপনি এখন সেফ, কিন্তু... সে থেমে গেল। আরিয়ান উঠে বসার চেষ্টা করলেন। কিন্তু কি? মায়া কোথায়? তানভীর গম্ভীর গলায় বলল, ওকে অপহরণ করা হয়েছে, আর এর পেছনে আছেন নিলয় রহমান আর সেই ব্যবসায়ী রিজওয়ান খান। মুহূর্তেই আরিয়ানের চোখ রক্তিম হয়ে উঠল। নিজের ভাই? তার মুঠো শক্ত হয়ে গেল। আজ সব হিসাব শেষ হবে। ডাক্তাররা বাধা দিলেও আরিয়ান থামলেন না। কয়েক ঘন্টার মধ্যেই তিনি তানভীর ও তার সিকিউরিটি টিম নিয়ে বেরিয়ে পড়লেন। শহরের বাইরে রিজওয়ান খানের বিলাসবহুল ভিলায় তখন মায়াকে আটকে রাখা হয়েছে। হাত বাঁধা, চোখে ভয় নয়, বরং রাগ। দরজা খুলে রিজওয়ান ভেতরে ঢুকল, মুখে তাচ্ছিল্যের হাসি। শেষমেশ তোমাকে তো আমারই হতে হবে। মায়া দৃঢ় গলায় বলল, আমি বিবাহিত, আর আমার স্বামী তোমাকে ছেড়ে দেবে না। রিজওয়ান হেসে উঠল, ও ভিখারিটা, ও তো এখন মাটির নিচে। মায়ার চোখ জ্বলে উঠল। তুমি ভুল করছো, ও ফিরবে। ঠিক তখনই ভিলার বাইরে গাড়ির শব্দ, তারপর একের পর এক দরজা ভাঙার আওয়াজ। সিকিউরিটি টিম ঢুকে পড়েছে। পুরো জায়গা মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে উঠল। গার্ডদের সাথে সংঘর্ষ শুরু হল। কয়েক সেকেন্ড পর দরজাটা জোরে খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আরিয়ান রহমান। তার চোখ সরাসরি মায়ার দিকে গেল। মায়ার চোখ ভিজে উঠল। তুমি এসেছ? আরিয়ান এগিয়ে এসে তাকে মুক্ত করলেন। আমি বলেছিলাম, তোমাকে কেউ ছুঁতেও পারবে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পেছন থেকে হাততালির শব্দ শোনা গেল। নিলয় রহমান ধীরে ধীরে সামনে এলো, মুখে ঠান্ডা হাসি। ওয়াও, হিরোর এন্ট্রি! আরিয়ান তার দিকে তাকিয়ে রাগে গর্জে উঠলেন। তুমি নিজের ভাইকে মারতে চেয়েছিলে। নিলয় চিৎকার করে উঠল, কারণ এই সাম্রাজ্য আমার পাওয়ার কথা ছিল, সবকিছু তুমিই পেয়েছ। আরিয়ান শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বললেন, যা পাওয়ার ছিল পরিশ্রম দিয়ে পেতে, বিশ্বাসঘাতকতা করে নয়। রিজওয়ান তখন গার্ডদের ইশারা করল, কিন্তু বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। তানভীর আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। পুলিশ ঢুকে পড়ল, চারদিক ঘিরে ফেলল। রিজওয়ান গ্রেপ্তার হল। তার সব অবৈধ কাজের প্রমাণ সামনে চলে এলো। নিলয় পিছিয়ে যেতে লাগল, তার মুখে ভয় স্পষ্ট। আরিয়ান এগিয়ে এসে বললেন,